গল্প রয়েছে নূপুর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পড়ছি সঙ্গীন প্রণয় শক্তি সূচনা পর্ব। লিখেছেন সুরাইয়া রাফা। ভালোবাসা একটি 4 অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য। এই অনুভূতি কে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা রূপ দাঁড় করা যায়। প্রেম, প্রণয়, মোহ, ঘোর, আসক্তি আরো কত কি। আবার আরো কাছে কারো কাছে একটি সঙ্গীন প্রণয় শক্তি বা আনহেলদি অবসেশন। ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয়, তেমনি ভালোবাসার ধরনটাও ঠিক একরকম নয়। কিছু মানুষের ভালোবাসা সদ্য ফোটা ভৃঙ্গরাজ পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরভিত। তাদের হৃদয়ের আদ্যপান্ত মিলনে ঈর্ষান্বিত হয়ে কত প্রশংসাই না করে মানুষ। অলিতে গলিতে বন্ধুমহল থেকে শুরু করে পাড়ায় চায়ের আড্ডা পর্যন্ত তাদের নিয়ে আলোচনা চলে দিনভর, আলোচনার বহর। কি করে তৈরি হলো এমন যুগল, এত রাত জোটক, কোনোদিন ভাঙবে না, আরো কত কি। অন্যদিকে এই পুষ্পরেণুর মতো ভালোবাসার বিপরীতে যে শুধুই ঘৃণার বসবাস, তেমনটা নয়। ওই যে বললাম, ভালোবাসার উদাহরণ হয়। কেউ কেউ এসব গাঁট বাঁধা ভালোবাসার নিয়মে গা ভাসাতে পারে না কোনো কালেই। খালি মুখে ভালোবাসি কথাটা উচ্চারণ করাটাও যেন হিমালয় জয় করার মতো অ্যাডভেঞ্চার্স আর থ্রিলিং তাদের কাছে। তাই সেসব কিন্তুওয়ালা মানুষগুলোর ভালোবাসা প্রকাশের ধরনটা হয় কিছুটা ভিন্ন রকম। সেখানে অনুভূতি প্রকাশের থেকে আদায় করার স্পৃহাটাই বেশি কাজ করে। সেই আদায় করার ধরনটা যেমনই হোক, জোর করে কিংবা তার থেকেও কোনো কুৎসিত পন্থায়, অ্যাট এনি কস্ট। কারো কাছে সে ভালোবাসা বিষাক্ত, তো কারো কাছে অসুস্থ। কারো মতে এ আবার কেমন ভালোবাসা, এটা কোনো কালেই ভালোবাসা নয়, মিঠুকি আসক্তি, ভয়ানক আসক্তি। আবার ইচড়ে পাকা ডার্ক রোম্যান্স দেখে দেখে ফরেন কালচারে বেড়ে ওঠা অষ্টাদশীদের কাছে ইটস কল্ড ডেঞ্জারাস লাভ। এত বিশ্লেষণ আর চর্চার বাইরে গিয়ে আরো এক ধরনের অনুভূতি রয়েছে। এটা অনেকটা একপাক্ষিক ভালোবাসা বা অনসাইড লাভ। হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা তাকে না জানিয়েও কি সুন্দর দিনরাত অতিবাহিত করে দেওয়া যায় তাকে কল্পনায় ভালোবেসে। একটিবার চোখে দেখা দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে ওঠে মুহূর্তেই। ভালোবাসায় টইটুম্বর হয়, ভরে ওঠে হৃদয়ের কানায় কানায়। ভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে বই আস্তরিত ফাঁকা লাইব্রেরির এক কোণে ছোট্ট টেবিলটায় সেই শ্যাম পুরুষকে দেখার জন্য কত জায়গাতেই না ছুটে বেড়ায় বেপরোয়া সর্বনাশা মনটা। সেই সাথে পাল্লা দিয়ে ছুটে মনের অধিকারী রক্ত মাংসের মানুষটাও। আপন মনকে অন্যজনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে এই হয়। ক্যাম্পাসে এসে তাকে এক নজর না দেখা অবধি অশান্ত মনটা দমার নামই নেয় না। এই যেমন এই মুহূর্তটা, মনটা কেমন ঝিমিয়ে যাওয়া মরা বিকেলের ন্যায় শান্ত হয়ে আছে। উচ্ছ্বাস আকাঙ্ক্ষা সবকিছু দমে গিয়ে তৃষ্ণার্ত চোখ জোড়া সবচেয়ে পছন্দের শ্যাম পুরুষটিকে দেখতে ব্যস্ত। সেকেন্ড, মিনিট, ঘন্টা অতিবাহিত হয়, তবু তাকে দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না। কি আছে শ্যাম পুরুষের মাঝে? আহামরি তো কিছু নেই। হলিউড কিংবা বলিউড হিরোদের মতো পেশিবহুল গৌরবর্ণও নয়। ছিমছাম গড়নের শ্যাম পুরুষ সে, বেশ লম্বা চওড়া। মানুষটা আর সবচেয়ে সুন্দর তার হাসি। হাসির সাথে সাথেই কি সুন্দর ঢেউ খেলে যায় গোল টোল পড়া গাল দুটো। ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নারের টেবিলটায় ঠিক মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই। এটা বোধহয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা, ওই জন্যই তো প্রতিদিন এসে এখানটায় বসে বই পড়ে। পড়বে নাই বা কেন? ভার্সিটির তুখোড় ছাত্র নিখিল ভাই। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন, সবকিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার। সেই যেই ধরে ভার্সিটির বিপিও তিনি। এক নামে সবাই তাকে চেনে, তবে পড়াশোনার ক্ষেত্রে একটুও কম্প্রোমাইজ করেন না তিনি। এই যে এখনো বই পড়ছে, কানে হেডফোন গুঁজে বইয়ে মুখ ডুবিয়ে পাতার পর পাতা উল্টে যাচ্ছে। এই সিনটা দেখতেও মারাত্মক লাগছে।
লাগবেই তো, এত কাছ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কোনো কালেই। মনে হচ্ছে সময়টা এখানেই আটকে যাক। আজ লাইব্রেরিটাও বেশ ফাঁকা, সিনিয়ররা তেমন কেউই নেই। এই সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশন এগোলে ক্ষতি কি? নিখিল ভাই, এই যে নিখিল ভাই। লাজুক হেসে টেবিলে টকটক করে সামান্য টোকা দিয়ে ডাকছে অরু। তবুও নিখিল ভাইয়ের হেলদোল নেই, একবার তাকালো না পর্যন্ত। আশ্চর্য, এভাবে উপেক্ষা করার কি হলো? ওর বুঝি মন খারাপ লাগে না? লজ্জা আর আত্মসম্মানের মাথা খেয়ে ওরও আবারও ডাকলো তাকে, কিন্তু এইবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। নিখিল ভাই কোনরূপ সাড়া দিল না, বরং ওর দিকে না তাকিয়েই বাম হাত দিয়ে একটা ছোট সাইজের অ্যালার্ম ঘড়ি এগিয়ে দিল ওকে, যেটা এই মুহূর্তে বাজ খাই আওয়াজ তুলে কানে 12টা বাজিয়ে দিচ্ছে। ইস, কি বিরক্তিকর! এটা কেন দিলেন নিখিল ভাই? এবারেও নিখিল ভাই নিশ্চুপ, বরং অ্যালার্মের বিরক্তিকর শব্দটা আরো দ্বিগুণ জোরে বাজিয়ে দিলেন তিনি। অ্যালার্মটা বিরক্তিকর আওয়াজ তুলে কর্ণকুহর ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে এবার, কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম। না, আর নিতে পারলো না ওরু। বিরক্তিকর চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচিয়ে উঠল, এটা বন্ধ করুন নিখিল ভাই, উফ, আর সহ্য হচ্ছে না। এক পর্যায়ে গায়ের কফটাটা ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে উঠে বসলো অরু। ঘুমের ঘোর এখনো কাটেনি। চারিদিকের পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর। যখন বুঝে উঠল, তখন প্রতিদিনের মতো প্যালেসের ন্যায় মাস্টার বেডরুমের কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করলো অরু। ঠোঁট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে সময় নিয়ে নিজের হাঁটু অবধি লম্বা সিল্কের চুলগুলোকে মেসি বান করে বিছানা ছাড়লো ও। তারপর সবার আগে বন্ধ করলো বিরক্তিকর অ্যালার্মটাকে। একে একে পুনরাতন জানালার ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়লো ল্যাপটপ নিয়ে। তারপর সেই বিরক্তিকর কাজ, মেইল পাঠানো। গত 1 বছর ধরে এটাও রুটিনে রূপান্তরিত হয়েছে। আপা যে কেন বুঝতে চায় না কে জানে। আবারও ভিতরে আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিংড়ে বের করলো অরু। মেল পাঠানো শেষ হলেই শক্ত কাঠের চেয়ারটায় গা এলিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইলে অরু। ওর পরনে কোনো দামি পাজামা সেট নয়, বরং সিম্পল প্লাজো আর একটা ওভারসাইজ টি শার্ট। সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি। এই রুমে বিশাল জানালার কারুকাজ করা লৌহ গাঠ গলিয়ে যতদূর চোখ যায় শুধু বাগান বিলাসের ছড়াছড়ি। এখন বসন্ত চলছে, তাই একটু বেশি সুন্দর লাগছে বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা। পুরান ঢাকায় যতগুলো প্রাচীন আর নামকরা বাড়ি আছে, তার মধ্যে এই বাড়িটা অন্যতম। লোকমুখে শোনা যায় এ বাড়ির পূর্বপুরুষেরা নায়েব গোস্তম ছিলেন। পরবর্তী প্রজন্মে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এদের বংশ পরম্পরায় নেতৃত্ব আর আভিজাত্য ভাবটা রয়েই যায়। তাই তো যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্ণধার হয়ে নাম লিখিয়ে এসেছেন। এই বাড়িটা ঠিক কোন প্রজন্মের জানা নেই ওর, তবে বাড়িটা বেশ পুরনো। প্রায় 10 বিঘা জমি নিয়ে তৈরি এই বাড়িটাকে ছোটখাটো ড্রিম হলিডে বললে মন্দ কিছু হবে না। মহলের সদর দরজা থেকে গেট অব্দি যেতে মিনিট 10 টাইম লেগে যায়, ধীরে সুস্থে হাঁটলে তার চেয়েও বেশি। তারপর চোখ পড়ে অযত্নে ইতি উতি বেড়ে ওঠা বাগান বিলাসী ঘেরা দানবাকৃতির বিশাল গেট, তাতে মার্বেল পাথর দিয়ে গুটি গুটি অক্ষরে লেখা কৃতিক কুঞ্জ। বছর 30 আগেও বাড়ির নাম কিংবা গেটের চেহারায় ভিন্নতা ছিল, কিন্তু 30 বছর আগে এ বাড়ির ছোট কর্তার জন্মের পরই তার দাদা সাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন। ইট পাথর আর লোহায় ঘেরা গেটকে সর্বা বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেট নির্মাণ করেন সেই। বাড়ির নাম পরিবর্তন করে রাখেন কৃতিক কুঞ্জ। সময় পাল্টেছে, সময়ের তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর আভিজাত্যের মোড়ানো মানুষগুলো। একে একে খালি হয়েছে কৃতিকুঞ্জ। তাদের দাম্ভিকতা কিংবা রাজনৈতিক অবদান এখন কেবলই লোকমুখে বুলি মাত্র। এত কিছু বাদ দিলেও রিয়েল এস্টেট বিজনেস নিয়ে এ পরিবার এগিয়েছে অনেক দূর। বেশ চাপে বিদেশে সগৌরবে দাপিয়ে বেড়ায় এদের পারিবারিক বিজনেস। সবাই এক নামে চেনে। দেশীয় পণ্যের 30% যোগান এদের পারিবারিক ব্যবসা থেকেই আসে। শুধু উচ্চ পদস্থ না, স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে। আনফর্চুনেটলি এই পরিবারে শুধু টাকাই আছে, পরিবার বলে কিছু নেই, আফসোসের সুরে বলে ওঠে অরু।
তখনই নিচতলা থেকে অনুর রাশভারী কণ্ঠস্বর শোনা গেল। অরু, এই অরুর বাচ্চা, খেতে নাম। আমি কি এখন পালকি নিয়ে আসবো? হসপিটালে যেতে দেরি হলে তোর খবর আছে। শুনেই বোঝা যাচ্ছে বেজায় চোটে আছে সে। অরু দ্রুত চেয়ার ছেড়ে দেওয়াল ঘড়িতে চোখ রাখলো। 9:35। এই রে, হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেছি। তার উপর আজ আবার ভার্সিটিতে যাওয়ার প্ল্যান আছে। নিচে গেলে আপার নির্ঘাত কথা শুনিয়ে পেট ভরিয়ে ফেলবে। এখন কি করি? বিশাল হলরুমের এক কোণে রান্নাঘর, তার পাশেই ছোট একটা ডাইনিং। 4 জনের মতো বসার জায়গা হবে। সেখানেই খাবার সাজাচ্ছে অরুর বড় আপা অনু। এবারের কোনো কিছুই না পারতে ব্যবহার করে না অরুরা। যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুই ওর অধিকার খাটায়। অনু খাবার সার্ভ করতে করতেই রেডি হয়ে নিচে নামে অরু। পরনের সেটে আছে টপস আর স্কার্ট, হাতে পুঁতি দিয়ে তৈরি করা বাঞ্জার ব্যাগ। অরুকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল অনুর। অরুর পরিপাটি রূপ দেখে তেতিয়ে উঠল মস্তিষ্কটা। রাগে বহিঃপ্রকাশ ঘটল অরু চেয়ারে বসার সঙ্গে সঙ্গে। এতক্ষণে আসার সময় হলো তোর? রুমের দরজা আটকে কি করিস এত? তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি? অরু রুটি আর ডিমের রোল কামড় বসাতে বসাতে বলল, রেডি হচ্ছিলাম আপা। প্রতিদিনই তো রেডি হতে লেট হয়। আর রেডি কেন হয়েছিস? কতবার বলেছি ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। আমি একা এত কিছু সামলাতে পারছি না, হাঁপিয়ে উঠেছি আমি। নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর। অনুর হাজারটা অভিযোগে অরু নিশ্চুপ। শুধু ছোট্ট করে প্রশ্ন করে, মা এখন কেমন আছে আপা? অনু আবারও ঝাঁজ নিয়ে বলে, সেটা নিজে গিয়ে বরং দেখে আয়। আমার দেখতে ভালো লাগে না আপা, বড্ড কষ্ট হয় মাকে এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখতে। হসপিটালের ডেটল আর হেক্সিসলের মধ্যে দম বন্ধ হয়ে আসে আমার, শ্বাস নিতে পারি না আমি। অন্য কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে। মায়ের অসুখের পর থেকে ওর ডান পিঠের দুরন্ত বোনটা নিজেকে অনেক সামলেছে। যে মেয়ে সারাদিন হুড়োহুড়ি করে বান্ধবীদের নিয়ে মেতে থাকতো, সেই মেয়ে ঘরকুনো হয়েছে। হাজারটা হয়তো বায়না ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটা কথাও বলে না। ওর মতো মুক্ত বাতাসে দানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু। এত অল্প বয়সে আর কতই বা সামলাবে ও নিজেকে? ওর বয়স কম, সবে 19-এ পা দিয়েছে। তাই তো অনু নিজেই ওকে এসব হসপিটালের ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখে। আবার নিয়তির সাথে পেরে না উঠে নিজেই বিরক্ত হয়ে যায় বারংবার। সেই বিরক্তি নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে ওঠে ওর জন্য। গুমড়ে মরা অশান্ত হৃদয়টাকে একটু হালকা করার দায়ে মাঝে মধ্যেই বহিঃপ্রকাশ ঘটে চড়াও মেজাজের, যার ভুক্তভোগী হয় ওর ছোট্ট বোনটা। অনু নিজেকে বহুবার বুঝিয়েছে, আর যাই হোক, ছোট বোনের উপর রাগ ঝাড়বে না। কিন্তু দিন শেষে মায়ের অসুখ, বাড়ি, হসপিটাল, হসপিটাল, বাড়ি, এই করতে করতে নিজের খেয়ে হারিয়ে ফেলে। আপা, আমি গেলাম। আগামী 1 সপ্তাহ কোথাও যাব না। রান্না বান্না সব আমি করব, তবুও প্লিজ রাগ করিস না তুই। এই শোন। অনুর অযাচিত ডাকে পিছনে ঘুরলো অরু। ইমেল। অনু কি বলবে সেটা বোধহয় ওর আগেই জানতো, তাই এগিয়ে এসে বলল, ইমেল পাঠিয়ে দিয়েছি। কোনো রিপ্লাই এসেছে? ওর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপা তুইও না, গত 1 বছর ধরে একটানা ইমেল পাঠানোর পরেও যেখান থেকে একটা রিপ্লাই আসেনি, হুট করেই সেখান থেকে রিপ্লাই চলে আসবে? এতটাও বেশি আশা করিস না। কথাটা শেষ করে গটগট পা ফেলে প্যালেসের মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় অরু। অরু চলে যাওয়ার পরে অনু আনমনে বলে, আমার বিশ্বাস অরু, কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে। আর আমরা মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব। যেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে, তোর আর আমার দুঃখ সেদিনই ঘুচবে। জটলা পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রনিক তারের ছড়াছড়ি। রাস্তার দুধারে লোহালক্কর হলুদ মরিচ শাড়ি, বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানের মরচে পড়া গন্ধ। কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে, আবার কখনো বেশ ভালো। মাথার উপর সুজি মামা তির্যক আলো ছড়াচ্ছে। আজ বোধহয় ভালোই গরম পড়বে। দুধারে দোকানপাট ছাপিয়ে টিং টিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটো চালিত রিক্সা। তাতে চেপে বসে আছে অরু। পুরো নাম মেহেরিন শেখ অরোরা। এই বছর ইউনিভার্সিটিতে এডমিশন হয়েছে ওর। তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া ভার্সিটির আনন্দ কিংবা বন্ধুমহল কোনো কিছুই ছুঁতে পারে না ওকে। কারণ একটাই, মায়ের হার্টের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতো, কিন্তু গত 1 বছর ধরে হসপিটালের এক কামরার বেডে শুয়ে দিন না দিপাত করে ও মা আজ মৃষে। মায়ের দিনরাত দেখভাল করতে হয় বলে বড় বোন মেহেরিন শেখ অনন্যা ইন্টারমিডিয়েট পড়ে
পড়াশোনার ইতি টেনেছে। ওরও জানে ওর বড় আপা এত রক্তটা কোনো কালেই ছিল না। গত 1 বছর ধরেই এমন হুটহাট রেগে যায় আপা। আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন। এমন তো নয় যে অনু বয়সে ওর থেকে খুব বড়, পিঠে পিঠে বোন ওরা। তবুও অনুর কত ত্যাগ। তাই তো আপার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলোকে গায়ে মাখে না ওরও। ওর উদাসীন ভাবটার ইতি টেনে রিক্সা এসে পৌঁছালো গন্তব্য। ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় ওরও। এই একমাত্র জায়গা যেখানে সে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে ওরও। সেই সাথে স্বস্তিদায়ক মানুষটার একটিবার দেখা মিলে তো আর কথাই নেই, যাকে নিয়ে ও রোজ স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন। ওর জানে নিখিল ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথা বলার সাহসও ওর নেই। তার উপর নিখিল ভাই ভার্সিটির সিনিয়র, গ্রাজুয়েশন ও এবছর শেষ হবে তার। তবুও বেহায়া মনটা মানে না, প্রিয় মানুষের স্কেচ বোর্ডে তার মুখটাই এঁকে ফেলে বারবার। কবে যে নিখিল ভাই নিজে এসে বলবে, ও শোনো, আমিও তোমাকে পছন্দ করি, মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি। সেই আশায় সেগুড়ি বাড়ি। পিছনে নীলিমার কাঠ কাঠ প্রত্যুত্তর শুনে ওর হাসাহাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল। মুখটা একটুখানি করে বলল, তুই আমার মনের কথা শুনলি কি করে? যেই টোনে বলছিলি। আমি কেন, রিক্সাওয়ালা মামারাও শুনেছে, আমি শিওর। আফসোস শুধু নিখিল ভাই শুনলো না। কি করে শুনবে? তুই তো তাকে দেখলেই চোরের মতো যথা তথা লুকিয়ে পড়িস। তা ঠিক, চল ভেতরে যাই। গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলে, আন্টির কি খবর, এখন কেমন আছেন? একই রকম, আজকেও আবার বকুনি খেয়ে এসেছি। নীলিমার সান্ত্বনার বাণী বহু আগেই ফুরিয়ে গেছে। ঘটে যাচ্ছিল সবকিছু দিয়েই ওরকে বুঝিয়েছে ও, তাই এখন আর বলার কিছু নেই। সান্ত্বনা না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ল নীলিমা, তোর ভাই কোম্পানি থেকে ইমেল এসেছিল? কথাটা বলতে একটু অস্বস্তি হলো নীলিমার, কারণ সব ব্যাপারে মুখ খুলেও এই ব্যাপারটা সবসময় এড়িয়ে যায় ওর। সব খুব বেশি হলে মুখ হাঁ করে উত্তর দেয়। এবারও তাই হলো। ওদিকে এদিক ওদিক মাথা নাড়িয়ে না জবাব দিল ওর। নীলিমার রাগ হলো কেন যেন, যদিও ব্যাপারটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত, তবু এই কেমন ছেলে মায়ের খোঁজ নেয় না, ইভেন কোন রকম যোগাযোগ পর্যন্ত নেই। আজকালকার যুগে ইমেইলে কেউ যোগাযোগ করে? নীলিমার রাগ সংবরণ করতে না পেরেই বলেই ফেললো, কেমন ভাই তোর মা কিভাবে ফেলে রেখে বিদেশে চলে আছে। ওরও মেকি হাসলো। হুট করেই নীলিমার রাগের কারণ ধরতে পারলো। তবু নরম সুরে বলল, হি ইজ নট মাই সিবলিং। তাহলে স্টেপ ব্রাদার, মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে, তাই তো? অরু আবারও হাসলো। এই মেয়ের এত কৌতূহল কেন? না, তেমন কিছুও নয়। তাহলে কেমন ভাই তোর? নীলিমার কথার পেছনে অরু কিছু বলতে যাবে তার আগেই ওদের মাঝে তিথি চলে আসে। আর মিস্টার জায়ান্ট কৃতিককে নিয়ে চলমান রহস্যময় কনভারসেশন ওখানেই ইতি ঘটে। প্রথম পর্ব এখানেই শেষ, তাই আমিও এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্ব আবার নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। সবাই জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।